নমস্কার, আমার সমস্ত শ্রোতা বন্ধুকে গল্পের আঙিনায় স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প মায়াভিলা। আজকে শুনব অন্তিম পর্ব। টিং টিং, সাইকেলের ঘণ্টির আওয়াজ। বাইরের ঘরটার পশ্চিম দিকের জানালাটার নিচ থেকে আওয়াজটা আসছে। ঈশা দ্রুত পায়ে গিয়ে গেল জানলাটার দিকে। তারপর জানলা দিয়ে ঝুঁকে বাইরেটা দেখতে থাকল। কি দেখছে ঈশা? দেবরাজও সেদিকে পা বাড়াতে যেতেই দরজার ঠিক সামনে ফুটে উঠল নীল ফ্রক পরা সেই বাচ্চা মেয়েটা আর কোলে পুতুলটা। এই প্রথম মুখোমুখি দেখতে পেল মেয়েটাকে। আশ্চর্য, বাচ্চা মেয়েটার সঙ্গে পুতুলটার মিল। দুটোই যেন একেবারে একরকম দেখতে। দুজনেরই নিষ্পলক সবুজ মার্বেলের চোখ, রক্তশূন্য ফ্যাকাশে মুখ। শিরদাঁড়ায় একটা ঠান্ডা শিরশিরানি নিয়ে অস্ফুট গলায় দেবরাজ চিৎকার করে ওঠার চেষ্টা করল। ঈশা! বাচ্চা মেয়েটা দ্রুত কোল থেকে পুতুলটা মাটিতে নামিয়ে দু হাত দিয়ে টেনে বন্ধ করে দিল দরজাটা। দরজাটা ভেতর থেকে খোলার চেষ্টা করল দেবরাজ, কিন্তু পারল না। ভেতরে চার দেওয়ালের চারটে দরজা ছাড়া কোনো জানালা নেই। ঘরটাও ছোট। দম বন্ধ লাগতে লাগলো। দেবরাজ দরজাটার ওপর কিল মারতে মারতে বলতে থাকলো, ঈশা, ঈশা, দরজাটা খুলে দাও, ভেতর থেকে খুলতে পারছি না। দরজার অন্য দিক থেকে ঈশার গলা শোনা গেল, আমিও পারছি না দেবরাজ, তালাটা লেগে গিয়েছে, কম্বিনেশনের নম্বরগুলো আর কাজ করছে না। তোমাকে বারবার সাবধান করেছিলাম দেবরাজ। এখন এখন আর সেটা ভেবে কি লাভ? কিছু একটা করো, এবার তো দম বন্ধ হয়ে মরেই যাব। দরকার হলে লোক ডেকে এনে দরজাটা ভাঙো। ঈশা দরজাটা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে যাচ্ছে। অসহায় শোনালো গলাটা। এখানে কাছাকাছি নন্দগ্রামে গিয়েও কারোর হেল্প পাবো না, কেউ আসবে না এই বাড়িটায়। তোমার মোবাইলের সিগন্যাল আছে? সকাল থেকে ছিল না, দাঁড়াও তবু দেখছি। না, নেই। দেবরাজের মনে হতে থাকলো দম বন্ধ হয়ে এবার অজ্ঞান হয়ে যাবে। কোনো রকমে বলল, প্লিজ তাহলে বাইরে বেরিয়ে গিয়ে যেখানে সিগন্যাল পাবে সেখান থেকে আমার অফিসে একটা ফোন। রিঙ্কি চৌধুরী, 9830। নম্বরটা কোনো রকমে বলে ভেতরের আর একটা দরজা ঠেলে খুলল দেবরাজ। আশ্চর্য, সেই ঘরটাও ঠিক আগের ঘরটার মতোই। একই মাপের চৌকো একটা ঘর। ঘরের মধ্যে কোনো আসবাব নেই, শুধু চার দেওয়ালে চারটে দরজা। ঘরটার মধ্যে ঢুকতেই যে দরজাটা দিয়ে ঢুকলো সেটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। দেবরাজ চিৎকার করে উঠল, ঈশা, ঈশা! ঈশার আর গলার কোনো আওয়াজ পেল না দেবরাজ। চার দেওয়ালে একটার পর একটা দরজা খোলার চেষ্টা করতে থাকলো। বাঁচতে হলে এই গোলক ধাঁধা থেকে বেরোতেই হবে। আবার
ঘরের 3টে দরজা খুলল না, কিন্তু চতুর্থ দরজাটা ঠেলতেই খুলে গেল। আবার সেই একই রকম ঘর, একই মাপের, ভেতরে কিচ্ছু নেই, শুধু 4 দেওয়ালে 4টে দরজা। যে দরজা দিয়ে ঢুকলো সেটাও একই রকমভাবে বন্ধ হয়ে গেল। দেবরাজের মনে হলো এবার দমবদ্ধ হয়ে অজ্ঞান হয়ে যাবে। শরীরে আর কোনো শক্তি নেই, চারিদিক ঝাপসা দেখাচ্ছে। হঠাৎ মনে হলো কানের কাছে একটা মেয়ের গলা ফিসফিস করে উঠল। এরপর তোমার সামনে আর সত্যিটা জানা ছাড়া কোনো উপায় নেই দেবরাজ। এখন শুধু সেটা জানার জন্য অপেক্ষা করো। গলাটা খুব চেনা চেনা মনে হতে থাকলো। মেয়ে গলা শুনেছিল এক শনিবারে বাইক চালাতে চালাতে পেছন থেকে, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। দেবরাজ প্রাণপণে চিৎকার করার চেষ্টা করতে থাকলো, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। বিকেল প্রায় 5টা। ডায়মন্ড হারবার রোডে আমতলার মোড়ের কাছে ট্রাফিক জ্যামে আটকে আছেন সুধন্য চৌধুরী আর রিঙ্কি। তার মধ্যে রিঙ্কি একটা অদ্ভুত SMS পেল, প্লিজ হেল্প। SMS-টা পেয়ে মাথা মুন্ডু বুঝতে পারল না রিঙ্কি। কে এই SMS-টা পাঠালো? ফোন বুকে তার নাম নেই বলে নম্বরটা অচেনা। সুধন্যবাবুকে দেখালো SMS-টা। বাবা দেখো। সুধন্যবাবু রিঙ্কির মোবাইলটা হাতে নিয়ে SMS-টা দেখে বললেন, কে হেল্প চাইছে? সেটাই তো বুঝতে পারছি না বাবা, মনটা তো এখন সব সময় দেবরাজের জন্যই পড়ে রয়েছে। দেবরাজ কি কোনো হেল্প চাইছে? হয়তো ওর ফোনটা কাজ করছে না, কয়েকদিন ধরেই বলছিল ওর ফোনটা গন্ডগোল করছে, মাঝে মাঝে হ্যাং করে যায়। ও কি তাহলে কোনো বিপদে পড়েছে? অন্য কারোর ফোন থেকে SMS-টা পাঠিয়েছে? এই পরিস্থিতিতে যেটা স্বাভাবিক উত্তর হওয়া উচিত সেটাই বললেন সুধন্যবাবু, তুই ওই নম্বরটা তাহলে কল ব্যাক করে দেখ না। রিঙ্কি চেষ্টা করল। ফোনের ওদিকে একটা কিক কিক করে আওয়াজ কিছুক্ষণ হওয়ার পর ও প্রান্ত থেকে একটা গলা বলল, দ্য সাবস্ক্রাইবার ইউ হ্যাভ ডায়ালড ইজ নট রিচেবল। রিঙ্কির হতাশ মুখটা দেখে সুধন্যবাবু জিজ্ঞেস করলেন, কি হলো? সেই সাবস্ক্রাইবার ইজ নট রিচেবল বলছে। নট রিচেবল? সুইচড অফ নয়? নিচু গলায় সুধন্যবাবু নিজের মনে বলতে থাকলেন, তার মানে মোবাইলটা নিয়ারেস্ট টাওয়ারে রেজিস্টার্ড আছে, কিন্তু কোথাকার মোবাইল টাওয়ারে? কুশলের ডিআইজির সঙ্গে তদন্ত এতক্ষণে নিশ্চয়ই হয়ে গিয়েছে। একটু মরিয়া হয়ে সুধন্যবাবু বুক পকেট থেকে নিজের মোবাইলটা বার করে কুশলের নম্বরটা বেছে ফোন করলেন। হ্যালো কুশল, একটু কথা বলা যায়? একটু আর্জেন্ট ছিল। এক্সট্রিমলি সরি কাকু, কাজের চাপে একদম আপনাকে রিং ব্যাক করতে ভুলে গিয়েছিলাম। বলুন বলুন। শোনো, তোমাকে একটা খুব জরুরি দরকারে ফোন করছি। তোমাকে যদি 2টো মোবাইল নম্বর বলি, সেই ফোন দুটো কোন টাওয়ারে রেজিস্টার্ড আছে বলতে পারবে? কেন বলতে পারবো না কাকু, আমরা গত মাস থেকে আরও ইমপ্রুভড একটা সফটওয়্যার ব্যবহার করছি। আপনি আমাকে নম্বর দুটো টেক্সট করে দিন, আমি 10 মিনিটের মধ্যে আপনাকে টাওয়ার লোকেশনটা জানিয়ে দিচ্ছি।
কিন্তু কি ব্যাপার বলুন তো? কোনো ক্রাইম? বেশ হতাশ গলায় সুধন্যবাবু বললেন, তুমি তো জানো কুশল, আমি একটা ছোট কাগজ চালাই। এই সপ্তাহ আমাদের এই কাগজটায় একজন সাংবাদিক আছে, দেবরাজ, ইয়াং এনার্জেটিক ছেলে। সে আজ সকালে ডায়মন্ড হারবারের দিকে একটা খবর তুলতে গিয়েছে। সকাল থেকেই তার মোবাইলটা নট রিচেবল বলছে। হোয়াটসঅ্যাপে ওকে শেষ দেখা গিয়েছে 10:53-তে। চিন্তায় আছি। এখন আবার আমার মেয়ে অন্য একটা নম্বর থেকে একটা SMS পেয়েছে, প্লিজ হেল্প। কিছুই বুঝতে পারছি না কুশল। ঠিক আছে, আপনি দুটো নম্বরই আমাকে টেক্সট করে দিন। ফোনটা ছেড়ে কুশলকে দেবরাজের আর রিঙ্কির মোবাইলে আসা SMS-এর নম্বর দুটো টেক্সট করে দিলেন সুধন্যবাবু। আমতলার জ্যামটা ততক্ষণে ছেড়ে গিয়েছে। গাড়িটা একটু ফাঁকা রাস্তায় এসে পড়েছে। রিঙ্কি বলল, বাবা, আমার মন বলছে দেবরাজ খুব বিপদের মধ্যে আছে। তুমি আর হেজিটেট করো না, প্লিজ। এবার সৈকত সান্যালকে একটা ফোন করো, আমাদের সব জানা দরকার। কথাটা কিছুক্ষণ ধরে সুধন্যবাবুরও মনে হচ্ছে। কথাটা রিঙ্কিকে বলেননি। এবার ইতস্তত ভাব ঝেড়ে ফেলে ফোন করলেন সৈকত সান্যালকে। অফিসের ব্যস্ততার মধ্যেও সৈকত সান্যাল ফোনটা ধরে অমায়িক গলায় বললেন, বলুন সুধন্যদা, কেমন আছেন? থ্যাংক ইউ। আমার নম্বরটা এখনো সেভ করে রেখেছেন? কি যে বলেন দাদা, আপনি আমার কত উপকার করেছেন। আমিও একটা সাহায্য পেতে আপনাকে ফোন করলাম। বলুন না। সুধন্যবাবু গলাটা পরিষ্কার করে নিয়ে সরাসরি মায়া ভিলার প্রসঙ্গে চলে গেলেন। আপনার বেশিক্ষণ সময় নেব না। মায়া ভিলা নিয়ে কয়েকটা প্রশ্ন ছিল। মায়া ভিলা? সৈকত সান্যালের গলাটা একটু উদাস শোনাল। বলুন, কি প্রশ্ন? রমেন পোদ্দার নিখোঁজ হয়েছেন, খবরটা কি সত্যি? সৈকত সান্যাল একটু চুপ করে থেকে বললেন, রমেন পোদ্দারের ব্যাপারে কিছু বলতে পারবো না। উনি আমাদের কাছ থেকে কাজটা নিয়েছিলেন, কিন্তু কিছুই করেননি। আমাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি। তারপর, আচ্ছা, আপনি এত সব জানলেন কি করে? চেনেন নাকি রমেন পোদ্দারকে? ব্যাংকিং ছেড়ে সাংবাদিকতা এখন আমার পেশা। ছোট্ট একটা কাগজ বার করি এই সপ্তাহ, সেই সূত্রেই নানান খবর রাখার চেষ্টা করি। তা প্রথমে জানতাম আপনার আগামী প্রোডাকশানের জন্য অসীম ব্যানার্জি একটা ভূতের গল্পের স্ক্রিপ্ট লিখছিলেন। কাজটা করতে করতেই উনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ডক্টর প্রসূন গোস্বামীর আন্ডারে নিবেদিতা মানসিক আরোগ্য নিকেতনে ভর্তি আছেন এবং এখনও গুছিয়ে কথা বলার মতন মানসিকভাবে সুস্থ নন। তারপর আমার মেয়ে খবর পেয়েছে যে স্ক্রিপ্টটা আরও একজন লেখার চেষ্টা করেছিলেন, রমেন পোদ্দার। তিনিও নিখোঁজ। সেটাই জিজ্ঞেস করছিলাম। দেখুন সুধন্যদা, আপনি আমাকে বহুদিন ধরে চেনেন। কোনো রকম অসাধুতা আমি কোনো দিন করিনি। একজন মানুষের অসুস্থ হয়ে যাওয়া বা অন্য একজন মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার হাজার একটা কারণ থাকতে পারে, কিন্তু দুটো ঘটনার সঙ্গেই মায়াবিলাকে জড়ানো হচ্ছে। রিঙ্কি
সুধন্যবাবুকে ইশারা ইঙ্গিত করল যাতে ফোনটা স্পিকার মোডে দেন। সৈকত সান্যাল কি বলছেন সেটা সরাসরি শুনতে চায়। সুধন্যবাবু সেটা করে বললেন, কেন আপনাকে জড়ানো হচ্ছে যাতে আপনার কাজটা না হয়? ঠিক তাই। আমার একের পর এক হিট সিনেমার সাকসেস কারোর পছন্দ হচ্ছে না। আপনি চিন্তা করতে পারবেন না কিভাবে পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি, কারণ যাই হোক না কেন, মানবিকতার জন্য অসীম ব্যানার্জির চিকিৎসার সব খরচ আমি দিচ্ছি। রমেন পোদ্দার মানুষটাও খুব স্বচ্ছ নন। হয়তো নাম কেনার জন্য বা আমার কোনো শত্রুপক্ষের কাছ থেকে টাকা খেয়ে নিজেই কোথাও আত্মগোপন করে বসে আছেন। ওনার অনুরোধেই মায়াবিলাতে ওকে আমি নিজে গাড়ি দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। উনি সেদিন কিছুতেই ফিরে আসতে চাননি। আমার লোকেরা বাধ্য হয়ে ওকে ছাড়াই ফিরে এসেছিল। তারপর থেকেই উনি নিখোঁজ। এটা আপনার একটু অস্বাভাবিক লাগছে না? তা লাগছে। সৈকত সান্যাল উত্তেজিত হয়ে বললেন, আপনাকে আমি বহুদিন ধরে চিনি সুধন্যদা। আপনার সঙ্গে আর একটা ঘটনা শেয়ার করা যায়। ইনফ্যাক্ট আজকের ঘটনা। আজ সকালে আমার ডিরেক্টর নিলয়, আর্ট ডিরেক্টর সুশান্ত আর প্রোডাকশন ম্যানেজার শ্যামল তিনজনের শুটিং লোকেশন অর্থাৎ মায়াবিলায় গিয়েছিল। শুটিংয়ের সব খুঁটিনাটি ফাইনাল করার ছিল, কিন্তু দুটো আজব কাণ্ড হয়েছে, যাতে কেউ যে আমার পিছনে পড়ে আছে সেই সন্দেহটা একেবারে ঘনীভূত হয়েছে। ওরা গিয়ে দেখেছে মায়াবিলার সদর দরজায় একটা পুরনো তালা ঝুলছে। শ্যামল মায়াভিলার ভেতরে একটা ঘরের দরজায় ওই তালাটা আগে দেখেছিল, কম্বিনেশন লক। অনেক চেষ্টা করেও তালাটা খুলতে পারেনি। প্রশ্ন হলো, তালাটা কে লাগালো? শুধু তাই নয়, ওরা যখন গাড়ির ড্রাইভারকে ডেকে 4 জনে মিলে তালাটা ভাঙার আপ্রাণ চেষ্টা করছিল, গাড়ির মধ্যে থেকে একটা খুব মূল্যবান জিনিস চুরি হয়ে যায়। চুরি? খুব অবাক গলায় সুধন্যবাবু বললেন, কি কি চুরি হয়ে গেল? মায়াবিলার স্ক্রিপ্ট। ফাইলটা নিলয় গাড়িতে রেখেছিল। অবশ্য স্ক্রিপ্টের 100টা প্রিন্ট আউট কম্পিউটার থেকে বার করে নিতে পারি, প্রশ্ন সেটা নয়। স্ক্রিপ্টটা চুরি হয়ে যাওয়া মানে গোটা সিনেমাটার সিন বাই সিন গল্পটা চুরি হয়ে যাওয়া। এবার যদি চোর একটা ফেসবুকে পোস্ট করে দেয়, সিনেমাটা করার কোনো মানে হবে? দাদা, ভীষণ বিপদে পড়েছি। অনেক টাকা ইনভেস্ট করে বসে আছি এই সিনেমাটার পেছনে। রিঙ্কি অনেকক্ষণ ধরে সুধন্যবাবুকে ইশারা করছিল। এবার আর থাকতে না পেরে সুধন্যবাবুর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস করে বলল, বাবা, জিজ্ঞেস করো ওরা আজ কখন গিয়েছিল? দেবরাজকে দেখতে পেয়েছিল কিনা? সুধন্যবাবু গুছিয়ে প্রশ্নটা করতে শুরু করলেন, মায়াভিলার প্রেস কনফারেন্সে আমার এক সাংবাদিক গিয়েছিল, দেবরাজ চ্যাটার্জি। সৈকত সান্যাল একটু অবাক হলো। আপনার কাগজের সাংবাদিক জানতাম না তো। আপনি কাগজ চালান জানলে আমি নিজে গিয়ে আপনাকে ফোন করে নিমন্ত্রণ করতাম। নেভার মাইন্ড, আমিও তো কখনো আপনাকে জানাইনি যে আমি একটা কাগজ চালাই। এনিওয়ে, বিষয়টা হচ্ছে মায়াভিলার প্রেস কনফারেন্সে আপনাদের সিনেমার গল্পটা শুনে খুব ইন্টারেস্টেড হয়ে আজ সকালে ও মায়াভিলায় গিয়েছে, কিন্তু সকাল থেকে
ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। ইনফ্যাক্ট জায়গাটা গোলমেলে বলে এখন আমিও মায়াভিলার দিকে যাচ্ছি। আপনার লোকেরা যারা আজ গিয়েছিল তারা কি বলতে পারবে দেবরাজকে ওখানে দেখেছে কিনা? মনে হয় না, কারণ মায়াভিলার দিকে জনমানুষে যায় না। খারুর সঙ্গে দেখা হলে ওরা নিশ্চয় বলতো, বিশেষ করে স্ক্রিপ্টটা চুরি হয়ে যাওয়ার পর। তবু লাইনটা ধরে থাকুন, আমি শ্যামলকে একবার জিজ্ঞেস করে বলছি। সুধন্যবাবুকে অল্প সময় হোল্ডে রেখে সৈকত সান্যাল বললেন, না, আমি শ্যামলকে জিজ্ঞেস করলাম, ওখানে ওরা কাউকে দেখতে পায়নি। ওরা গিয়েছিল 11:15 নাগাদ, ঘণ্টাখানেক ছিল। ইনফ্যাক্ট শ্যামল বলেছে বাড়ির 4-5টা ও ঘুরে দেখেছে যদি বাড়ির ভেতরে ঢোকার অন্য কোনো দরজা খুঁজে পায়, কিন্তু আর কোনো দরজা খুঁজে পায়নি। বাড়িটার ভেতরে ঢোকার ওই একটা মাত্র দরজা আছে। আর কিছু জানার ছিল না। সুধন্যবাবু গভীরভাবে চিন্তিত হলেন। উদাস গলায় বললেন, তার মানে দেবরাজ মায়াভিলায় যায়নি? রিঙ্কি জিজ্ঞেস করল, সেটা তোমার মনে হচ্ছে কেন বাবা? কারণ তাহলে ওরা মায়াভিলার সামনে দেবরাজের বাইকটাকে অন্তত দেখতে পেত। কথাটা বলি সুধন্যবাবু কিছুক্ষণ চুপ করে কিছু চিন্তা করে অল্প উত্তেজিত হয়ে রিঙ্কিকে বললেন, তুই একবার তোর বন্ধু বিদিশাকে ফোন করে একটা খবর নিতে পারবি? কি খবর? ঈশা সেন ইতিমধ্যেই মায়াভিলায় ঘুরে এসেছে কিনা। Fools rush in where angels fear to tread, and so I come to you, my love, my heart above my head. Though I see the danger there, if there is a chance for me, then I don't care. দেবরাজের চোখের পাতাগুলো এত ভারী যে খুলতে পারছে না। মনে হচ্ছে নিচে দূর থেকে কোথাও গানটা বাজছে। চোখ খোলো দেবরাজ। কানের কাছে মায়ার চেনা গলাটা যেন ফিস ফিস করে বলে উঠল। দেবরাজ আস্তে আস্তে চোখটা খুলল। শরীরটা খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। কতক্ষণ? হাত ঘড়িটা দেখল। আশ্চর্য, ঘড়িটা বন্ধ হয়ে আছে। সেকেন্ডের কাঁটা নিথর দাঁড়িয়ে আছে। হাসতে হাসতে উঠে বসল দেবরাজ। চারদিকে সেই 4টে দরজা, কেউ কোথাও নেই। সত্যি কি মায়া কানের কাছে ফিসফিস করে বলছে? একটা দীর্ঘশ্বাস ফেলল দেবরাজ। এখন কিছু ভাবারও আর শক্তি নেই। দরজাগুলো নিয়ে ভেবেও লাভ নেই। সেই 3 দেওয়ালের 3টে দরজা খুলবে না। তারপর চতুর্থ দরজাটা খুলে আবার একটা একই রকম ঘর পাবে। এ যেন অনন্ত এক পাজল। তবু বাঁচতে গেলে চাই তাজা অক্সিজেন। তাই কোন দরজাটা খুলবে দেখতে কোনো রকমে দাঁড়িয়ে 4 দেওয়ালে চোখ বুলোতে গিয়ে চমকে উঠল। একটা দেওয়ালে লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা আছে, সব মিথ্যে। দেবরাজের মনে পড়ল, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে এই ঘরের কোনো দেওয়ালে কিচ্ছু লেখা ছিল না।
তোমার মনে আছে দেবরাজ, তোমাকে বলেছিলাম আবার দেখা হবে? কথাটা এবার পেছন থেকে ভেসে এলো। দেবরাজ মুখটা ঘুরিয়ে চমকে উঠল। মায়া দাঁড়িয়ে আছে। শুকনো গলায় দেবরাজ কোনো রকমে বলল, তুমি তুমি কে? হেসে উঠল মায়া, বলল, ধরো, আমি একটা চরিত্র, সেই চরিত্রটার নাম মায়া, গল্পের কথক। আমি এই গল্পটা বলার জন্যই তোমার বন্ধু দৈপায়নের কাছে যেতে চেয়েছিলাম। ওকে মায়া ভিলায় নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ও শুধু সুন্দরী মেয়েদের সঙ্গ চায়, বিছানায় পেতে চায়। তবে তুমি অন্যরকম। তোমার মধ্যে কোথায় একটা ভরসা পেয়েছি। সেদিন তুমি বলেছিলে, মেয়েটা রায়না সোনিয়ে তেরে নাল নাল নি। ওইসব গান তোমার ভালো লাগে না? পুরনো দিনের গান ভালো লাগে? আমারও তাই। দেখো, সেই গানই বাজিয়েছি তোমার জন্য। কিন্তু তুমি কে? বললাম তো, আমি একটা চরিত্র, যার নাম মায়া। যে মায়া ফেলার সত্যিটা কেউ জানে না, জানার চেষ্টা করে না। সেই সত্যিটা এই বাড়ির চার দেওয়ালের মধ্যেই বছরের পর বছর বুকে আটকে নিয়ে পড়ে আছি। আর এখন তোড়জোড় চলছে একটা সিনেমার মাধ্যমে একটা মিথ্যে গল্প তৈরি করে সারা পৃথিবীকে জানানোর। সেই গল্পে কি বলার চেষ্টা হচ্ছে? কর্নেল ছিলেন দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করে উনি শহীদ হয়েছিলেন। এটা না করলে বিক্রমজিৎ হিরোর রোলটা করবে না। কিন্তু আসলে কি কর্নেল সত্যিই দেশপ্রেমিক ছিলেন? কর্নেল ছিলেন একজন জঘন্য মানুষ, যিনি দিনের পর দিন আমাকে ধর্ষণ করেছেন। নিজের সমস্ত বিকৃত কামনা আমার শরীরটার উপর মিটিয়েছেন। আমি তো তোমার বন্ধু দৈপায়ন গাঙ্গুলিকে সেটা বলতেই গিয়েছিলাম, নিয়ে আসতে চেয়েছিলাম এখানে। দৈপায়ন গাঙ্গুলি নিজেও হয়তো জানে না কর্নেল সোমেশ্বর গাঙ্গুলি আর ও একই বংশের। ভরসা ছিল দৈপায়ন গাঙ্গুলির উপর, কিন্তু ওকে দেখার পর ভরসা হারিয়ে ফেললাম। ভরসা করে ফেললাম তোমাকে। তোমার নিষ্কাম ভালোবাসা আমি অনুভব করেছি। আমি জানতাম একদিন না একদিন তুমি আসবেই। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, দেবরাজ কোনো রকমে বলল। তোমাকে আটকে রাখার আমি কে? আর তুমিই তো আমাদের একমাত্র ভরসা, যে বাইরের পৃথিবীতে পৌঁছিয়ে দেবে সত্যি গল্পটা, মুক্তি দেবে আমাকে সব যন্ত্রণা থেকে। বেশি বড় নয় গল্পটা, প্লিজ ধৈর্য ধরে একবার শোনো। সেই চোখ, এই আতঙ্কের মধ্যেও চোখ দুটো সম্মোহিত করে ফেলল দেবরাজকে। মায়া বলতে শুরু করল, কর্নেল সোমেশ্বর গাঙ্গুলি ছিলেন অত্যন্ত বদরাগী। একদিন তাঁর জুতো ঠিকমতো পালিশ হয়নি বলে মেজাজ হারিয়ে
যে সেপাই জুতোটা পালিশ করেছিল তাকে গুলি করে মেরে দিয়েছিলেন। এই ঘটনাটায় ফোর্ট উইলিয়ামের সেপাইদের মধ্যে সাংঘাতিক এক বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। ব্রিটিশ আর্মির মাথারা ঘটনাটাকে একেবারেই ভালো চোখে দেখেননি। সেপাইরা যদি বিগড়ে গিয়ে আরেকটা মিউটিনি করে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলাতো তাহলে সমূহ বিপদ হতো। তারা ঠিক করেছিলেন কর্নেল গাঙ্গুলিকে কোর্ট মার্শাল করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এরকম কিছু হতে চলেছে কর্নেল গাঙ্গুলি আঁচ করতে পেরেছিলেন এবং ঠিক সময়ে সবাইকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। ওর স্ত্রী, মেয়ে, তার সঙ্গে ছিলাম আমিও। ওর মেয়ের এক অ্যাংলো ইন্ডিয়ান গভর্নেস। আমার একটা নাম ছিল, ক্যারল ডিকোস্টা। সেই নামটা আমি ভুলেই গিয়েছি। এই বাড়ির নামই আমার নাম, মায়া। মায়া, মায়া। কর্নেলের সত্যি এক পোস্টমাস্টার বন্ধু ছিলেন। তাকে কর্নেল অবশ্য আসল ঘটনা না বলে নিজেকে দেশপ্রেমিকই বলেছিলেন, আর আমার পরিচয় দিয়েছিলেন শালি বলে। সেই পোস্টমাস্টার বন্ধুর সাহায্যেই জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থাকার জন্য তৈরি করলেন এই মায়া ভিলা। সেই পোস্টমাস্টার বন্ধু রাত্রে মাঝে মাঝে সাইকেল চালিয়ে কর্নেলের সঙ্গে দেখা করতে আসতেন, আর ধীরে ধীরে তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটে যায়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। শীতকালে শস্য পেকে ধান ওঠার সময় বাংলার উপকূল অঞ্চলে ভয়াবহ এক ঘূর্ণিঝড় হয়। ঝড়ের হাত থেকে যেসব শস্য বেঁচে যায় সেগুলো আবার পরে মড়কের মুখে পড়ে। অন্যদিকে যুদ্ধে জাপান বর্মা দখল করে নেওয়ার পর জাপান তারপর ভারত আক্রমণ করতে পারে ভেবে ইংরেজ সরকার বর্মা থেকে বাংলায় চাল আমদানি বন্ধ করে দিয়েছিল। সব মিলিয়ে গোটা বাংলা জুড়ে খাদ্যশস্যের অভাবে এক নিদারুণ মন্বন্তর শুরু হলো। লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। তখন এক মুঠো চালের জন্য হাহাকার করছে। কর্নেল আত্মগোপন করেছিলেন বলে দোতলার এই ঘরটাতে প্রচুর খাদ্যশস্য মজুত করে রেখেছিলেন। বাংলার সে মন্বন্তরের ঘটনা কর্নেলের স্ত্রী জানতে পারেন পোস্টমাস্টারের কাছে। একদিকে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, অন্যদিকে নিজের বাড়িতে খাদ্যশস্য উপচে আছে। এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেননি কর্নেলের স্ত্রী। তিনি কর্নেলের চোখ এড়িয়ে গোপনে গ্রামের মানুষের জন্য একটু একটু করে খাদ্যশস্য পাঠাতে লাগলেন। ওদের সাহায্য করতাম আমি। দিনের পর দিন ধর্ষিত, অপমানিত হতে হতে আমি একদিন পোস্টমাস্টারকে সব বলেছিলাম। তার পরিণতি হয়েছিল মারাত্মক। পোস্টমাস্টার ফোর্ট উইলিয়ামে বেনামে একটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন কর্নেলের আত্মগোপনের কথা। কর্নেলের স্ত্রী সব জানতেন, কিন্তু কর্নেলের হাত থেকে আমাকে বাঁচাতে নিরুপায় ছিলেন। উনি চাইতেন পোস্টমাস্টার এসে আমাকে নিয়ে অনেক দূরে কোথাও একটা চলে যান। অনেক ভেবে একটা পরিকল্পনাও করেছিলেন, কিন্তু সব এলোমেলো হয়ে গিয়েছিল। একদিন রাত্রে পোস্টমাস্টার আমাকে নিয়ে যাওয়ার জন্য এসে ধরা পড়ে যান। আমাদের সাহায্য করতে এসেছিলেন কর্নেলের স্ত্রী, কিন্তু শেষ মুহূর্তে কর্নেল ধরে ফেলেন। কর্নেল ওর মেয়েকে এই ঘরটায় তালা বন্ধ করে রেখে নিজের বন্দুকটা নিয়ে উন্মত্ত হয়ে পোস্টমাস্টারকে আর ওর স্ত্রীকে শস্য চুরি করার জন্য
মিথ্যে অবৈধ সম্পর্কের অজুহাত খাড়া করে গুলি করে মারতে গিয়েছিলেন। ঠিক সেই সময় এসে হাজির হয়েছিল ব্রিটিশ আর্মির সাঁজোয়া গাড়িটা। তারপর গোলাগুলিতে মারা যায় আমরা সবাই। শুধু বেঁচে যায় কর্নেলের ঘরবন্দি মেয়ে। সত্যি গল্প এইটুকুই। এটা নিয়ে সিনেমা করা যেত না দেবরাজ? এমন সময় দেবরাজ অবাক হয়ে দেখল চারদিকের চারটে দরজাই একসঙ্গে খুলে গেল। কোনো রকমের শক্তি সঞ্চয় করে সামনের দরজাটা দিয়ে শরীরটা টেনে বের করে এনে দেখল যে দরজাটা দিয়ে প্রথম ঢুকেছিল সেই জায়গাটাতেই ফিরে এসেছে। একটু দূরে সেই চেয়ারটা যেখানে ঈশা সেন চুপ করে বসে আছে, হাতে একটা ফাইল, মুখটা ফাইলের দিকে নামানো। ফাইলটার উপর মোটা লাল মার্কারে লেখা নামটা পড়তে পারল দেবরাজ, মায়াভিলা, ওয়াইল্ড ড্রিমস আনলিমিটেড। ঘাড় ঘুরিয়ে মায়াকে আর দেখতে পেল না দেবরাজ। এক বুক দম নিয়ে নিয়ে কোনো রকমে গলায় স্বর ফুটিয়ে ডাকল, ঈশা। ঈশা আস্তে আস্তে মুখটা তুলল, মৃদু হেসে বলল, পাজলটা তাহলে সলভ করতে পারলে? মায়াকে কিন্তু আর দেখতে পাবে না। হতভম্ব হয়ে দেবরাজ বলল, আমি কিচ্ছু বুঝতে পারছি না ঈশা। আবার মাথার ভেতরটা ভোঁ ভোঁ করছে। একটার পর একটা ঘর, প্রত্যেকটা ঘরে 4টে করে দরজা। তারপর বিশ্বাস করো, মায়া, তাকে বাইকে একবার লিফট দিয়েছিলাম। সে আমাকে মায়াভিলা নিয়ে একটা গল্প বলে অদৃশ্য হয়ে গেল। এটা কি করে সম্ভব? দেবরাজের চোখের দিকে নিষ্পলক তাকিয়ে ঈশা গম্ভীর গলায় বলল, এনার্জি দেবরাজ, এনার্জি। এনার্জি সব কিছু করতে পারে। তোমাকে আমি আগেই বলেছিলাম। তুমি যে মায়াকে দেখেছ, যার রূপে মুগ্ধ হয়ে বাইকে লিফট দিয়েছ, যে তোমাকে মায়াভিলার সত্যি গল্পটা শুনিয়ে গেল, সেও এক এনার্জি। এই সত্যিটা অসীম ব্যানার্জিও জেনে গিয়েছিলেন। অসীম ব্যানার্জির কাছে সত্যি গল্পটা পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু উনি সেটা লেখেননি। শুধু এই বাড়িটা আর চরিত্রের নামগুলো নিয়ে উনি একটা মিথ্যে গল্প তৈরি করলেন। তার পেছনে একটা কারণ ছিল, শুধুমাত্র বিক্রমজিৎকে গল্পের দেশপ্রেমিক হিরো করবেন বলে উনি গল্পটা নিজের মতো করে বদলিয়ে নিলেন। আর সৈকত সান্যালের সেটা পছন্দ হয়ে গেল। তারপর রমেন পোদ্দার অসীম ব্যানার্জির গল্পটা এদিক ওদিক করলেও শুধুমাত্র সৈকত সান্যাল আর বিক্রমজিৎকে খুশি রাখতে আসল সত্যিটায় ঢুকতে গিয়েও কাজ হারানোর ভয়ে এইখানে বসে সিদ্ধান্ত নিলেন সত্যি গল্পটায় আর ঢুকবেন না। কিন্তু মায়াভিলা নিয়ে কোনো মিথ্যে গল্প লোকে জানুক, এটা হতে পারে না। মায়াভিলা পৃথিবীতে একটাই, তার সত্যিও একটাই। কিন্তু সেদিন প্রেস কনফারেন্সে তো সৈকত সান্যাল বললেন, মায়াভিলার স্ক্রিপ্টটা শেষ পর্যন্ত ডাইরেক্টর নিলয় সেনগুপ্ত লিখেছে। ঈশা রেগে উঠে চিৎকার করে হাতের ফাইলটা দেখিয়ে বলল, মিথ্যে, সব মিথ্যে। নিলয় সেনগুপ্ত সেই একই মিথ্যে নিয়ে এই ফাইলটায় মায়াভিলার স্ক্রিপ্ট লিখেছে।
যদি এটা নিয়ে ও সিনেমা করতে যায়, ওর অবস্থা অসীম ব্যানার্জি আর রমেন পোদ্দারের মতোই হবে। একটা কারোর সৎসাহস নেই যে সত্যিটা লেখে। এই স্ক্রিপ্টটা নিয়ে সিনেমা হলে সৈকত সান্যাল, বিক্রমজিৎ থেকে আরম্ভ করে শ্যামল বড়ুয়া প্রত্যেকে শেষ হয়ে যাবে। ওদের কারোর ধারণা নেই নেগেটিভ এনার্জি কি ইমেন্স পাওয়ারফুল হতে পারে। ঈশা রাগে ফুঁসছে। দেবরাজ চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিল। ঈশার হাতে ফাইলটা দেখিয়ে বলল, তুমি এই ফাইলটা কোথায় পেলে? কোথায় কিভাবে পেলাম সেটা ইম্পর্টেন্ট নয় দেবরাজ। ইম্পর্টেন্ট হচ্ছে সত্যি আর মিথ্যের মধ্যে সত্যিটাকে বেছে নেওয়া। তাহলে তুমি যদি এই সত্যিটা জানতে, তুমি এটা নিয়ে তোমাদের কাগজে লিখলে না কেন? ধরো তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি তো তাই চেয়েছিলে। এই নাও, ধরো, এই ফাইলে একটা গল্প আছে আর তুমি নিজের কানে একটা গল্প শুনলে। কোনটা নিয়ে তুমি তোমার কাগজে লিখবে, চয়েসটা তোমার। ঈশা হাতের ফাইলটা দেবরাজের দিকে এগিয়ে ধরল। দেবরাজ অস্বীকার করতে পারবে না, এই সপ্তাহর শেষ সংখ্যার জন্য মায়াভিলা নিয়ে দুর্দান্ত একটা লেখা ঈশা সেনের আগে নিজে লিখতে চেয়েছিল। কিন্তু ঈশার হাতে ফাইলটা দেখে কোথাও একটা আঁতে লেগেছে। এবার দেবরাজও একটু গম্ভীর হয়ে গিয়ে বলল, তোমার কাছে একটা কথা স্বীকার করি। মায়াকে আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে মনে বয়ে বেড়াচ্ছি। আমি স্বপ্নেও ওর মুখটা দেখি। ও আমার মন জুড়ে রয়েছে। সুতরাং ওই যে ওকে দেখলাম, ওর বলা গল্প শুনলাম, সবটাই হয়তো আমার সাবকনশিয়াস স্টেট অফ মাইন্ড থেকে হতে পারে। আমার দম বন্ধ হয়ে আসছিল, অক্সিজেন কম ছিল। অক্সিজেন কম থাকলে অনেক সময় মানুষ হ্যালুসিনেট করে, ভুলভাল শোনে। এই সপ্তাহর শেষ সংখ্যায় আমি মায়াভিলা নিয়ে লিখব। আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে উঠে আসা গল্পটাই বা লিখব কিভাবে, যতক্ষণ না প্রমাণ পাচ্ছি। একটা নেগেটিভ এনার্জি এসে আমাকে গল্পটা বলে গিয়েছে, পাঠক এটা কখনোই বিশ্বাস করবে না। এই সপ্তাহর শেষ সংখ্যাটা পড়ে লোকে হাসুক, আমি কোনো দিন চাইব না। সুতরাং তুমি যতক্ষণ না বলছো সত্যিটা তুমি কিভাবে জেনেছ, আমি একটা শব্দও লিখব না। ঈশা চুপ করে গেল, ফাইল বাড়ানো হাতটা গুটিয়ে নিল। তারপর ঠান্ডা গলায় বলল, আমি এই সত্যিটার একটা অংশ, একটা চরিত্র। মানে? কিছু বুঝতে না পেরে চোখ ছোট করে জিজ্ঞেস করল দেবরাজ। কোনো উত্তর না দিয়ে ঈশা নরম গলায় কাউকে ডাকল, অলিনা। দেবরাজের পেছন থেকে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বইয়ে হাতে পুতুল নিয়ে ঈশার দিকে এগিয়ে গেল সেই বাচ্চা মেয়েটা। তারপর ঈশার পাশে পুতুলটা কোলে করে নিয়ে নিষ্পলক চোখে চেয়ে থাকল দেবরাজের দিকে। মেয়েটার রক্তশূন্য পাংশু মুখে কোনো হাসি নেই, চোখেও কোনো বিষণ্ণতা নেই, কিন্তু চোখটার মধ্যে এমন একটা সম্মোহনী শক্তি যে চোখটা ফেরাতেই পারছে না দেবরাজ। বুকের মধ্যে মনে হচ্ছে হাড়টা নিস্তেজ হয়ে আসছে, ভীষণ শীত
শীত শীত করছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। আমার মেয়ে অলিনা, আমরা অনেক দিন আটকে আছি এখানে। ঈশার মুখের দিকে তাকানোর চেষ্টা করল দেবরাজ, কিন্তু ঈশা কোথায়? ঝাপসা দৃষ্টিতে যাকে দেখছে সে তো সেই ভদ্র মহিলার ছবি যাকে নিচের অয়েল পেন্টিংয়ে দেখেছিল। ধরা গলায় তিনি বলতে লাগলেন, আমি শ্রীময়ী গাঙ্গুলি। সেদিন রাত্রে ব্রিটিশ আর্মির সঙ্গে গোলাগুলির সময় কর্নেল সোমেশ্বর গাঙ্গুলির সঙ্গে আমিও মারা গিয়েছিলাম। মায়া আর পোস্টমাস্টার মশাইও মারা গিয়েছিলেন। অলিনা শুধু বেঁচে গিয়েছিল ওপরে ওই ঘরটার মধ্যে তালাবন্ধ অবস্থায় থেকে। ব্রিটিশ আর্মিরা বুঝতেও পারেনি। ওরা কর্নেল, আমার, মায়ার আর পোস্টমাস্টার মশাইয়ের লাশগুলো নিয়ে চলে গিয়েছিল। যাওয়ার আগে বাইরের দরজায় তালা দিয়ে গিয়েছিল। অলিনা যতদিন বেঁচে ছিল প্রাণপণে বাইরে আসার চেষ্টা করেছিল। ছোট্ট একটা জানালা ছিল, সেই জানালা দিয়েও কাউকে ডাকলে লোকে আমার জ্যান্ত একরত্তি মেয়েটাকে প্রেতাত্মা ভাবত, ওর কান্নার আওয়াজকে ভৌতিক ভাবত। কেউ এগিয়ে আসেনি ওকে বাঁচাতে। তারপর অনাহারে এক ফোঁটা জল না পেয়ে ও নিজেও একদিন। গলাটা বুঝে এলো শ্রীময়ী গাঙ্গুলির। সেই দিনটা ছিল 13/01/44, অর্থাৎ 13ই জানুয়ারি 1944। আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। কিন্তু সেই দিন থেকে আমার আত্মা এখনো ছেড়ে যেতে পারেনি ওকে। আমাদের মা মেয়ের আত্মা এখানে আজও আটকে আছে, মায়া ভিলার সত্যি গল্পটা বুকে বয়ে নিয়ে আর অলিনার কঙ্কালটা নিয়ে। সঙ্গে রয়েছে মায়া। তুমি এই সত্যিটা বাইরের পৃথিবীর কাছে বলে ওর কঙ্কালটার সৎকার করে দিলেই আমাদের মুক্তি। পারবে না দেবরাজ এই কাজটা করতে? বাইরে একটা গাড়ি এসে থামার আওয়াজ হলো। তারপর বাইরে থেকে কারা যেন ডাকাডাকি শুরু করলো, দেবরাজ, দেবরাজ। বাইরে বিকেলের আলো মরে আসছে, আর ঘরের খোলা জানালাগুলো দিয়ে কুয়াশার মতো সাদা ধোঁয়া ঢুকতে আরম্ভ করল। সেই ধোঁয়া মুড়ে ফেলতে লাগলো শ্রীময়ী গাঙ্গুলি আর অলিনাকে। দেবরাজের চারিদিকটা যেন অন্ধকার হয়ে আসছে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে কুয়াশার মধ্যে থেকে শুনতে পেল শেষ কথাগুলো। তোমার উপর আমাদের বিশ্বাস আছে দেবরাজ। তুমি মায়া ভিলার মায়া নয়, মিথ্যাও নয়। মায়া ভিলার সত্যি ইতিহাসটা লিখবে। দেবরাজ, দেবরাজ। মায়া ভিলার সামনে গাড়ি থেকে নেমেই সুধন্য চৌধুরী আর রিঙ্কি দেবরাজকে ডাকতে আরম্ভ করেছিল। দেবরাজ যে এখানেই আছে সন্দেহ নেই, কারণ মায়া ভিলার সামনে একটা গাছের তলায় দেবরাজের বাইকটা দাঁড় করানো আছে। বাড়িটার সামনে একটা 3 ধাপ সিঁড়ি উঠে একটা ছোট্ট লম্বা টানা বারান্দা, তার মধ্যিখানে সদর দরজা। সেই দরজাতে কম্বিনেশন লকের একটা তালা লাগানো, সেটা কিছুতেই খোলা যাচ্ছে না। সুধন্যবাবু নিজের মনে বলতে লাগলেন, আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? রিঙ্কি বলল,
দেবরাজ এখানে কখন এসেছে বলো তো বাবা? সৈকত সান্যাল বললেন, ওদের শ্যামল বলে ছেলেটা 11:15 নাগাদ এসেছিল, ঘণ্টাখানেক ছিল, তখন বাইকটা দেখেনি। তার মানে দেবরাজ 12টার পরই এসেছিল। রিঙ্কি খুব উদ্বিগ্ন গলায় বলল, তাহলে তাহলে এখন উপায় বাবা? আলো কমে আসছে, এরপর তো জায়গাটা খুটখুটে অন্ধকার হয়ে যাবে। তুমি আর একবার কম্বিনেশন লকটা ট্রাই করে দেখো বাবা। সুধন্যবাবু মাথা নাড়লেন। লাভ নেই, 6 ডিজিট কম্বিনেশন, চট করে ক্র্যাক করা যাবে না। সুধন্যবাবু ড্রাইভার এতক্ষণ উসখুস করছিল। গাড়িতে সুধন্যবাবু আর রিঙ্কির কথা শুনে বুঝেছে জায়গাটা সুবিধার নয়। এবার সুযোগ করে নিয়ে বলল, খেয়াল করেছেন স্যার, মেঘ করে আসছে, যে রাস্তাটা দিয়ে এলাম, বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু ফেরা মুশকিল। রিঙ্কি ড্রাইভারকে ধমকে উঠল, তার চেয়ে অনেক বড় মুশকিল দেবরাজকে খুঁজে না পাওয়া। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত এখান থেকে এক পাও নড়ব না। বাবা, তুমি পুলিশে ফোন করো, কুশলকে ফের বলো ব্যাপারটা। রিঙ্কি আবার গলা ছেড়ে ডাকতে লাগলো, দেবরাজ, দেবরাজ। সুধন্যবাবু কুশলকে ফোন করার জন্য মোবাইলটা বার করে দেখলেন সিগন্যাল স্ট্রেংথের একটা দাড়ি দাগও নেই। ঠিক সেই সময় মোবাইলের স্ক্রিনের ওপর টুপ করে এক ফোঁটা বৃষ্টির জল এসে পড়ল, আর সুধন্যবাবু দেখতে পেলেন যে রাস্তা দিয়ে ওরা এলেন সেই রাস্তায় অনেক দূরে দুটো বিন্দুর মতো আলো। বৃষ্টিটা বাড়তে থাকলো, আর বিন্দুর মতো আলো দুটো ক্রমশ বড় হতে থাকলো। শেষ পর্যন্ত দেখা গেল একটা গাড়ি। গাড়িটা এসে থামল একেবারে সুধন্যবাবুদের গাড়ির পাশে। তারপর সেখান থেকে নামলেন কয়েকজন। তার মধ্যে সুধন্যবাবু চিনতে পারলেন সৈকত সান্যালকে। এই সময়ে এই দলটাকে দেখে যতটা অবাক হলেন সুধন্যবাবুরা, ততটা অবশ্য ওরা হলেন না। ওরা জানতেন দেবরাজের খোঁজে সুধন্যবাবুরা এখানেই আসবেন। বৃষ্টির থেকে মাথা বাঁচাতে মায়াভিলার দরজার সামনে বারান্দার নিচে সবাই জড়ো হলেন। সৈকত সান্যালকে মনে হলো একদম ভেঙে পড়েছেন। আর রিস্ক নিতে পারছি না সুধন্যদা, আমাকে জানতেই হবে মায়াভিলার পিছনে রহস্যটা কি। মায়াভিলার স্ক্রিপ্টের ফাইলটা চুরি হয়ে যাওয়াটা আমি মোটেই হালকাভাবে নিচ্ছি না। সুধন্যবাবু বললেন, আপনি তাহলে এদিকেই আসছিলেন? সৈকত সান্যাল বললেন, আপনি যখন ফোন করেছিলেন তখন আমরা জেমস লং সরণিতে, শ্যামল আর উনি ঈশা সেন। মোটাসোটা চেহারার কালো ফ্রেমের চশমা পরা ঈশা সেন নমস্কার করে বললেন, আমি শুনেছি দেবরাজের কথা। স্বাভাবিকভাবেই আপনারা খুব উদ্বিগ্ন। খোঁজ পেলেন দেবরাজের? এখনো পর্যন্ত না, হতাশ গলায় বললেন সুধন্যবাবু। রিঙ্কি বলে উঠল, বিদিশা আমার বন্ধু, ওর কাছে আপনার কথা খুব শুনি, আপনার লেখা অনেক পড়েছি। আর দেবরাজের সঙ্গে আপনারও তো আলাপ হয়েছিল মায়াভিলার প্রেস কনফারেন্সে। প্রেস কনফারেন্সে? ঈশা অবাক গলায় বললেন, মায়াভিলার প্রেস কনফারেন্সে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু অন্য একটা কাজে আটকে যাওয়ার জন্য যেতে পারিনি। অবশ্য আমাদের ফটোগ্রাফার গিয়েছিল, ওর তোলা ছবি তো গত শুক্রবারে আমাদের কাগজে বেরিয়েছে। তবে শ্যামল এসেছিল আমার অফিসে, ওর কাছে অসীম ব্যানার্জি, রমেন পোদ্দারের কথা শুনেছি। আর আজ শুনলাম নিলয়ের স্ক্রিপ্ট চুরি যাওয়ার কথা। ভেরি ইন্টারেস্টিং। এবার তো নিউজটা করতেই হয়।
দেখলাম আজ যখন মিস্টার সান্যাল আসছেন তাহলে একসঙ্গেই ঘুরে যাই। রাস্তায় শুনলাম আপনাদের দেবরাজের কথা। রিঙ্কি অস্ফুট গলায় বলল, তার মানে সেদিন দেবরাজের সঙ্গে আপনার দেখা হয়নি? ঈশা সেন উত্তরটা দেওয়ার আগে সৈকত সান্যাল শ্যামলকে কড়া গলায় ধমকে উঠলেন, তোমরা যে কি দেখো, এই তো তালাটা খোলা। রিঙ্কি আর সুধান্যবাবু অবাক হয়ে দেখলেন সদর দরজার কড়াতে তালাটা খোলা অবস্থায় ঝুলছে। সকলে ঢুকে এলেন মায়াভিলার মধ্যে। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরটা অন্ধকার। বৃষ্টির আওয়াজের মধ্যে কান পাতলে দোতলা থেকে একটা ক্ষীণ গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। শ্যামল বড়ুয়ার কাছে একটা জোরালো টর্চ ছিল। সেই টর্চের আলোতে সবাই সাবধানে দোতলায় উঠে এসে চমকে উঠে দেখতে পেল একটা গুদাম ঘরের মতো ঘরে দেবরাজ মেঝেতে বসে মায়াভিলার ফাইল থেকে একটা একটা করে কাগজ ছিঁড়ে নিয়ে কুচিয়ে ফেলতে ফেলতে নিজের মনে বিড়বিড় করে একটা গল্প বলে যাচ্ছে। সব গল্পের যেমন একটা গোড়ার কথা থাকে, সেরকম একটা শেষ কথাও থাকে। মায়াভিলার শেষের কথাগুলো কিছু তথ্য। মায়াভিলা নিয়ে দেবরাজের কথা পরের দিনই ঈশা সেনের কাগজে ছবি শুদ্ধ প্রথম পাতায় বেরিয়েছিল। বড় একটা পুলিশ বাহিনী গিয়ে মায়াভিলা থেকে অলিনার কঙ্কালটাকে খুঁজে পেয়ে যথাযথ মর্যাদায় তার সৎকার করেছিল। নিরুদ্দেশ রমেন পোদ্দারকে বেনারসে পাওয়া গিয়েছিল। অসীম ব্যানার্জি সুস্থ হয়ে উঠে আবার গল্প লিখতে শুরু করেছেন। মায়াভিলা নিয়ে সিনেমাটার শুটিং মায়াভিলাতেই হয়েছিল। নীলয় সেনগুপ্ত পরিচালনা করেছিলেন। কেবল মায়াভিলার স্ক্রিপ্টটা লিখেছিলেন দেবরাজ চট্টোপাধ্যায়। এই সপ্তাহ কাগজটা বন্ধ হয়ে গিয়েছিল। সুধন্যবাবু এখন পুরোপুরি অবসর জীবনযাপন করছেন। রিঙ্কি পিএইচডির কাজ শুরু করেছে। দেবরাজ এখন ঈশা সেনের কাগজে একসঙ্গে কাজ করে। মায়াভিলাতে কোনো ভৌতিক উপদ্রবের কথা এখন আর শোনা যায় না। মায়াভিলা সিনেমাটা এখন মুক্তির অপেক্ষায়। শেষ হল শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প মায়াভিলার অন্তিম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।